পেজ নাম্বার তোমার এখানে বইতে পেজ নাম্বার দেওয়া নেই। দুই অধ্যায় চলে যাও সোজা, অধ্যায় 2 ওইটা। সবাই বইয়ের দিকে তাকিয়ে থাকবে কিন্তু। বলছে স্কুল থেকে দল বেঁধে একদিন চিড়িয়াখানায় যাওয়া হলো, ঠিক আছে। সঙ্গে দিদিমণি মাস্টার মশাইও ছিলেন। তাহলে কে কে ছিলেন? দিদিমণি আর মাস্টার মশাই। শিম্পাঞ্জি দেখে তিতির বলে উঠলো, জানিস মানুষ আগে শিম্পাঞ্জির মতোই ছিল। তাহলে শিম্পাঞ্জি কোনগুলো দেখেছিস তো? আদিম মানুষের মতো। আনোয়ার বলল, শিম্পাঞ্জি তো জন্তু, গায়ে বড় বড় লোম, তাছাড়া শিম্পাঞ্জি ভালোভাবে দাঁড়াতেই পারে না। সিধু বলল, চল আমরা সবাই দিদিমণিকে জিজ্ঞাসা করি। অরুণ বলল, দিদি মানুষ কি সত্যি একসময় শিম্পাঞ্জির মতন ছিল? দিদিমণি বললেন, আজ চিড়িয়াখানা ভালো করে ঘুরে দেখো, কাল ক্লাসে আমরা এই বিষয়ে কথা বলবো। যেটা বলি, যখন যেটা পড়াবো সেটা মন দিয়ে শোনো, পরে প্রশ্ন থাকলে পরে প্রশ্ন করবে। তাহলে কি দিদিমণি এরকম বললো কেন বলতো, যে এখন যা দেখছো দেখে নাও, পরে গিয়ে আমরা ক্লাসে গিয়ে আলোচনা করবো। কারণ ওই সময় যদি আলোচনা করা হয় তাহলে ওই সময় যে দেখার সময়টা সেটা চলে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে 2.1 আদিম মানুষের কথা। মানুষ ও তার কাজকর্ম নিয়েই মানুষের ইতিহাস। তাহলে মানুষের ইতিহাস কি নিয়ে? মানুষ ও তার কাজকর্ম নিয়েই হচ্ছে মানুষের ইতিহাস। মানুষ আবার একটি বিশেষ প্রাণীও, তোদেরকে যে কথা বলি অদ্ভুত প্রাণী, তাহলে এটা কোনো ভুল না কিন্তু। মানুষ একটা বিশেষ প্রাণীও। শরীরের নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য থেকেই আলাদা করে মানুষকে চেনা যায়। লক্ষ লক্ষ বছর ধরে নানান বদলের মধ্যে দিয়ে সেই বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছে। মানে কি, প্রকৃতি যেমন পরিবর্তন হয়েছে, মানুষও কিন্তু তার সাথে সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। সেটাই বলতে চাইছে। তাহলে দু পায়ে হাঁটা, হাতের ব্যবহার, লম্বা মেরুদণ্ড এক সময় মানুষের বৈশিষ্ট্য, এই সবই মানুষের বৈশিষ্ট্য। আর তার মেরুদণ্ডের উপরে রয়েছে একটা বড় মস্তিষ্ক। বডির মধ্যে সবথেকে ভারী অঙ্গ কোনটা? মস্তিষ্ক। কি বলছে, যে মানুষের পরিবর্তন হয়েছে কিভাবে? মানুষ আগে কুঁজোভাবে হাঁটতো, এখন কিভাবে হাঁটছে? সোজাভাবে হাঁটছে। আগে খাদ্যাভ্যাস ছিল কি কাঁচা মাংস, এখন মানুষ কি করছে? মশলা দিয়ে খাবার তৈরি করছে, ঠিক আছে। এখন চলে এসেছে বিরিয়ানি, ঠিক আছে। তো এই কথাগুলোই বলছে। মানুষই একমাত্র প্রাণী যাদের হাতের বুড়ো আঙুল কোনো কিছু ধরতে সাহায্য করে। তাহলে বুড়ো আঙুলটা সব থেকে দরকারি জিনিস মানুষের হাতে। যদি দেখ বুড়ো আঙুল যদি না থাকে, দেখ আমরা কিন্তু কোনো কিছু ধরতে পারবো না। তো একটা খাতা দিতে হবে, এরকম করে দিতে হবে। দেখ খাতায় দেখ তুই খাতায় অর্ধেক হয়ে গেছে, খাতা সোজা হয়ে যাচ্ছে না, দেখ। তাহলে বুড়ো আঙুল যদি না থাকে তো ঠিক তো ধরে রাখতে পারে। কয়েক লক্ষ বছর ধরে এইসব বদলগুলো মানুষের শরীরে হয়েছিল। তার মানে কি, প্রকৃতি যেমন পরিবর্তন হয়েছে, মানুষেরও চেহারার পরিবর্তন হয়েছে। যেমন আমরা যে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস যেগুলো দেখেছিলাম, সেগুলো কিসের বেসিসে দেখেছিলাম? মানুষের মস্তিষ্কের বেসিসে। কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার বেসিসে এই ভাগটা করা হয়? মস্তিষ্ক। মস্তিষ্ক বানান কি রে? একটু পরে কোশ্চেন লিখবো। মস্তিষ্ক, ঠিক আছে, মস্তিষ্ক। তারপরে কি বলছে, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। মানে কি, একসময় যখন পৃথিবীর প্রথম মানুষ আবির্ভাব হয়েছে, তার আগে কি ছিল? ঘন জঙ্গল। বই থেকে দেখো অঙ্কুশ, মুখ তুলিস না, অনেক সময় করে ফেলেছিস, এবার বই দিয়ে পড়াশোনা কর মন দিয়ে। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও তেমনি ঘন জঙ্গল ছিল। আফ্রিকা মহাদেশ কোনটা আমরা দেখেছিলাম? এই যে এটা হচ্ছে কি আমার আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের পূর্ব দিক কোনটা? ফোনের দিকে কি দেখাচ্ছিস তুই? পূর্ব অংশ কোনটা হয়? এটা যদি ইস্ট হয়, এটা ওয়েস্ট, তার মানে পূর্ব অংশ কোনটা? এইটা। তার মানে এই দিকটার কথা বলছে। এই দিকটা কি ছিল? ঘন জঙ্গল। এই দিকটা কি ছিল? ঘন জঙ্গল। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশ তেমন ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ঙ্কর সব প্রাণী, যাদের জন্যই মানুষের এই পরিবর্তন। বড় হাতিয়ার থেকে ছোট ছোট হাতিয়ার এসেছে। তারপরে কি বলছে, সেই জঙ্গলে ঘুরে বেড়াতো ভয়ঙ্কর সব বড় বড় প্রাণী। গাছে গাছে ছিল নানান ধরনের অনেক পাখি আর বানর। সেখানে এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না। যাদের প্রথমের দিন যেটা শুরু করেছিলাম এফ দিয়ে, তার কথাই কিন্তু এটা হচ্ছে। তাহলে এফ হচ্ছে এমন একটা প্রজাতি যাদের কোনো কি ছিল না? লেজ ছিল না। দাগ দিয়ে আন্ডারলাইন করো ওটা, তাদের লেজ ছিল না, হয়েছে। এদের এফ বলা হয়। তারপর নিচে লেখা আছে দেখ, এদের এফ বলা হয়। তাহলে এফ কারা? বিশেষ ধরনের এক প্রাণী যাদের কোনো লেজ ছিল না।
তারপরে কি বলছে, অনেকদিন ধরে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে থাকলো, নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল। গাছপালা কমে আছে কেন? মানুষ যত বাড়ছে তত কি করছে, বসতি নির্মাণের জন্য কি আগের দিনের মানুষরা কি করতো, বসতি কি করে বানাতো, ঘর কি করে বানাতো, গাছ কেটে তাদের সেই গাছের পাতা, গাছের ডালপালা দিয়ে ঘর বানাতো। ঠিক আছে, ওই একটা কারণ ছিল। আর একটা কারণ কি ছিল, গাছ কমে যাবার বল হিতেশ, আর একটা গাছ কমে যাবার কারণ কি ছিল, দাবানল। তারপরে কি বলছে, গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল, তাছাড়া আগের মতন সহজে ফলমূল পাওয়া মুশকিল হয়ে গেল। তখন এপের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ে। তাহলে এপ যে প্রজাতি ছিল তারা দুটো ভাগে ভেঙে গেছিল, আগের দেখিয়েছিলাম। এপ যে প্রজাতি তাদের দল দুটো ভাগে ভেঙে যায়, এই একটা দল আর এই একটা দল। একটা দল কি করে, গভীর জঙ্গলে বেরিয়ে পড়ে, না আমরা ফলমূল খুঁজে গাছেই থাকবো। ঠিক আছে, গভীর জঙ্গলে বেরিয়ে পড়ে। আর একটা দল কি করে, মাটিতে নেমে আসে। ঠিক আছে, সেটাই বলছে এখানে। একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়লো, অন্য দলটি খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো। দু পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, খাবার সহজে পাওয়া গেল না, তাই খাবার খোঁজা শুরু হলো। তারপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ। তারপরে মানুষের পরিবর্তন হচ্ছে, কোনোভাবে দাঁড়াতে পারছে। সে প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগেকার কথা। এইভাবে আস্তে আস্তে এর থেকে আলাদা হয়ে গেল মানুষের পরিবার বা হোমিনিড। তাহলে মানুষের পরিবারকে কি বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা লেখ। এবারে দাগ নাম্বার দিয়ে কোশ্চেন লিখবো। 1 নাম্বার দাগ দাও, লেখো হোমিনিড। মানুষের পরিবারকে কি বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের পরিবারকে কি বলা হয়, মানুষের পরিবারকে কি বলা হয়, তাদের হাত চালাবে। উত্তর লেখো। মানুষের পরিবারকে কি বলা হয়, হোমিনিড। হোমিনিড বলা হয়, হোমিনিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোদের এই কোশ্চেনটা আমি বারবার বলছি, কোশ্চেনও মাথায় রাখতে হবে, উত্তরও মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন এইভাবে করে দিতে পারে, হোমিনিড কারা, মানুষের পরিবার। বুঝতে পারলি, কোশ্চেন একটা কোশ্চেনের মধ্যে দুখানা কোশ্চেন। তাহলে মানুষের পরিবারকে কি বলা হয়, হোমিনিড। হয়ে গেছে তোলা, মুছে দিচ্ছি। তারপরে ওটা আন্ডারলাইন করতে। আচ্ছা, শুরু হলো মানুষের এগিয়ে চলা, নিজেকে উন্নয়ন করা। তারপরে এখান থেকে দেখ, আদিম মানুষের নানা রকম। এর মধ্যে থেকে এই যে প্যারাটা আছে, প্রথম যে প্যারাটা ছোট, ওর মধ্যেই অনেক কোশ্চেন লুকিয়ে আছে, দেখো এক এক করে। আদিম কথার মানে খুব পুরানো, তার মানে কি, আদিম কথার অর্থ কি, পুরানো। কোশ্চেন লেখ, 2 নম্বর কোশ্চেন। আদিম শব্দটির অর্থ কি, আদিম শব্দটির অর্থ কি? উত্তর কি হবে? আদিম শব্দটির অর্থ হলো, পুরো বাক্যে উত্তর দেবো। আদিম শব্দটির অর্থ হলো, আদিম শব্দটির অর্থ হলো পুরানো, পুরনো বা আরেকটা আছে, সেটা হচ্ছে কি, গড়ার দিক। গড়ার দিক। আচ্ছা, গড়ার দিক কথার অর্থ কি? আমরা দেখেছিলাম যীশু খ্রিস্টের জন্ম কত, 6 BCE, সেটাকে আমরা ধরে নিয়েছিলাম কত, 0। সেটার থেকে পেছনের দিকে, মানে এইটা কি, তাহলে আমরা এখান থেকে যাচ্ছি কোন দিকে, সামনের দিকে, তাই বলছে এটা গড়ার দিক। বোঝাতে পারলাম না? সবাই লেখার জন্য ব্যস্ত, বোর্ডে না তাকিয়ে। কি বললাম সুমন্ত, বল দেখি। আর 6 কে আমরা 0 ধরে ওইদিকে গিয়ে আমরা এখান থেকে মানুষের যাত্রা যদি শুরু হয়, মানুষ এদিকে যাবে না ওইদিকে যাবে?
এদিকে যাবে, তাহলে গোড়ার দিক কোনটা হবে? এইটা তো। তুই যদি একটা সিঁড়ি দেখিস এরকম ভাবে সিঁড়ি, তাহলে এর সামনের দিক তো এটা, চড়াই তো এটা হচ্ছে, তাহলে গোড়ার দিক কোনটা? যেটা নিচে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, তাহলে গোড়ার দিক কোনটা? এইটার কথা বলছে, ঠিক আছে? তাহলে আদিম কথার অর্থ হচ্ছে কি, একটা হচ্ছে পুরনো আর একটা হচ্ছে কি গোড়ার দিক। তোলা হয়েছে? হয়েছে সবার? আচ্ছা, তারপরে কি বলেছে, খুব পুরানো সময়ের মানুষ বোঝাতে আদিম মানুষ কতটা ব্যবহার করা হয়। এখনো পর্যন্ত সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? পূর্ব আফ্রিকাতে। তাহলে পরে যে কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন লেখ। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? উত্তর কি হবে? এবারে যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, যত নাম্বার কম পাবি প্রত্যেকটা নাম্বারের জন্য 2টো করে পেতে পারি। আদিম মানুষের খোঁজ কোথায়? এই জায়গায় উত্তরটা লিখবো কি? পূর্ব আফ্রিকাতে। কেন বলতো? ওখানে ছিল বিশাল ঘন জঙ্গল। আফ্রিকাতে পাওয়া গেছে। আদিম মানুষের খোঁজ পূর্ব আফ্রিকাতে পাওয়া গেছে। পড়তে আদিম মানুষের মধ্যে নানা রকম ভাগ রয়েছে, ঠিক আছে? আদিম মানুষের মধ্যে নানা রকম ভাগ রয়েছে, মূলত মস্তিষ্কের আকার থেকেই সেই ভাগাভাগি করা হয়েছে। তারা কিসের বেসিসে? মস্তিষ্কের বেসিসে। আদিম মানুষের ভাগ কি বলছে? আদিম মানুষের ভাগ কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? পরের কোশ্চেন, আদিম মানুষের ভাগ কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? কিসের উপর ভিত্তি করে? মস্তিষ্কের উপর ভিত্তি করে। তাহলে উত্তর লিখব, আদিম মানুষের ভাগ কিসের উপর? তাহলে এই জায়গাটা উত্তর লিখে দেবো কি? মস্তিষ্কের উপর ভিত্তি করে করা হয়েছে। যেমন কোশ্চেন থাকবে লাইন, তেমনি ভাবে আমরা উত্তর লিখব। তাহলে অস্ট্রালোপিথেকাস এরা কি এপ থেকে মানুষের প্রথম পর্যায়, ঠিক আছে? এরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে, মানে এদের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে কবে? 30 থেকে 40 লক্ষ বছর আগে। তুই ওইদিকে কি দেখাচ্ছিস? এইদিকে তাকিয়ে থাক। এরা দু পায়ে ভর দিয়ে কোন রকম ভাবে দাঁড়াতে পারতো। এটা দাগ মার বা সামনে 3 মার 5 মার্ক লাগিয়ে দে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরা দু পায়ে ভর দিয়ে কোন ক্রমে দাঁড়াতে পারতো। তাহলে তোদের কোশ্চেন এরকম ভাবে দিতে পারে, কারা কোন ক্রমে, শোন কিন্তু বেশি মজা করিস না, অনেকটা দূর আলাদা হবে। প্রশ্ন তোদেরকে এইভাবে করতে পারে, কারা দু পায়ে ভর দিয়ে কোন ক্রমে দাঁড়াতে পারতো বা দাঁড়ানোর শেখে? কারা? অস্ট্রালোপিথেকাস, ঠিক আছে? মাথায় রাখবি কিন্তু। শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত, চোয়াল ছিল শক্ত ও সুগঠিত, ঠিক আছে? শক্ত বাদাম খাচ্ছে তার মানে কি? চোয়ালটা ওদের শক্ত ছিল, সুগঠিত ছিল। এরা গাছের ছাল দিয়ে ধাক্কা মারতো, পাথর ছুটতে চেষ্টা করতো। তাহলে এই যে প্রথম পয়েন্ট, প্রথম যে অস্ট্রালোপিথেকাস আছে এর মধ্যে থেকে দুখানা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে কি, এরা দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো, আর দ্বিতীয়টা হচ্ছে পাথর ছুটতে চেষ্টা করতো। ওইটা আন্ডারলাইন কর, পাথর ছুটতে চেষ্টা করতো। ওইদিকে তাকাচ্ছিস না, লাইন খুঁজে পাচ্ছিস না কোথায় বলছি।
তারপরে কি বলেছে হোমো হাবিলিস, হাবিলি কথার অর্থ কি বলেছিলাম আমি, হাবিলি কথার অর্থ আমরা ধরে নেব কি বাড়ি। যখন মানুষের মাথায় বাড়ির চিন্তা ভাবনা আসলো তখন কি করবে মানুষ, আগে মানুষকে কি করতে হবে, দক্ষ হতে হবে, নাহলে বাড়ি বানাবে কি করে, তাই এরা হচ্ছে কি দক্ষ মানুষ। তাহলে হোমো হাবিলিস কথার অর্থ কি, পরের কোশ্চেন, হোমো হাবিলিস কথার অর্থ কি? পাঁচ দাগের কোশ্চেন, হোমো হাবিলিস, হোমো হাবিলিস শব্দটি অর্থ কি? তোরা পুরো বাক্যে উত্তর দিবি। হোমো হাবিলিস শব্দটির অর্থ হলো, যেমন ভাবে লেখা আছে, হোমো হাবিলিস, হোমো হাবিলিস শব্দটির অর্থ হলো কি, কি অর্থ? দক্ষ মানুষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কি বলছে, এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে, ঠিক আছে, 26 থেকে 17 লক্ষ বছর আগে এরা পৃথিবীতে এসেছে। এরা দলবদ্ধভাবে থাকতো, দলবদ্ধভাবে। তাহলে পরে যে পয়েন্টটা ইম্পর্টেন্ট এই লাইনের মধ্যে, সেটা হচ্ছে কি দলবদ্ধভাবে থাকতো, আন্ডারলাইন কর, দলবদ্ধভাবে থাকতো। হাঁটতে পারতো, কারা হাঁটতে পারতো? হোমো হাবিলিস। হাবিলি কথার অর্থ কি বাড়ি, যেহেতু বাড়ি তৈরি করতে হবে ইট বয়ে নিয়ে যেতে হবে, আর ইট বয়ে নিয়ে যেতে গেলে ওদেরকে সোজাভাবে দাঁড়াতে হবে, এইভাবে মনে রাখতে হবে। ফল ফুলের পাশাপাশি এরা সম্ভবত, মানে কি আমার ঠিকও নয়, সত্যি হয়েছে কিনা তাও জানে না, এরা কি খেত, কাঁচা মাংস খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। তাহলে পরের যে কোশ্চেন সেটা হচ্ছে কি পাথরের অস্ত্র প্রথম কারা বানিয়েছে? তাহলে কি হবে, হোমো হাবিলিস প্রজাতির মানুষ। তাহলে প্রশ্ন লেখ, 6 দাগের কোশ্চেন তো, 6 দাগের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 দাগের কোশ্চেনটা কি বলছে, কোন প্রজাতির মানুষ সর্বপ্রথম, কোন প্রজাতির মানুষ সর্বপ্রথম পাথরের হাতিয়ার বানাতে শেখে? উত্তর কিভাবে লিখবো, যেমন ভাবে লিখছি তেমনি কিন্তু পরীক্ষার হতে লিখে দিয়ে আসবি। হোমো হাবিলিস, হোমো হাবিলিস, তারপরে কি করব, এর নিচে একটা আন্ডারলাইন করে দেবো, হোমো হাবিলিস প্রজাতির মানুষ সর্বপ্রথম, হোমো হাবিলিস প্রজাতির মানুষ সর্বপ্রথম পাথরের হাতিয়ার বানাতে শেখে, পাথরের হাতিয়ার বানাতে শেখে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, পাথরের হাতিয়ার কোন প্রজাতির মানুষ বানাতে শেখে? অঙ্কুশ হয়েছে? তোদের কোশ্চেন এরকম দিতে পারে 2 নম্বরের জন্য, যে হোমো হাবিলিস সম্পর্কে কয়েকটি বাক্য লেখো, বা টিকা দিতে পারে হোমো হাবিলিস। ঠিক আছে, হয়ে গেলে আমি একটা কোশ্চেন লিখে দেবো টিকা, ঠিক আছে, সেইভাবে আমরা কাজগুলো করব। তারপরে কি ছিল, হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস মানে কি, আমরা ভেবেছিলাম ইরেক্ট থেকে ইট ভেবেছিলাম। ইট কারা কিভাবে করে, ইট কিভাবে করা হয় না, আগুন দিয়ে পুড়িয়ে। তাহলে এখানে মানুষ কি শিখেছিল, আগুনের ব্যবহার। বলতে পারছিস না, জানিস না নাকি, কোন তো জানিস না, জানিস না, তাই মুখে মুখে বলবি তো, চর্চা হবে তো। তাহলে প্রথম আগুনের ব্যবহার শেখে কারা,
হোমো ইরেক্টাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 7 নাম্বার তো। প্রথম আগুনের ব্যবহার, প্রথম আগুনের ব্যবহার শেখে কোন প্রজাতির মানুষ? কোন প্রজাতির মানুষ? উত্তর কি হবে? হোমো ইরেক্টাস। কারণ কি ইট থেকে, এই ইরেক্ট থেকে ইট। প্রথম আগুনের ব্যবহার শেখে হোমো, এখানে ধরছে না বলে আমি পর লাইনে লিখছি, তোদের ধরলে ওখানে ওইভাবে দিয়ে দিবি, আর হাইফেনটা দিবি না তাহলে। হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ। হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ। তাহলে প্রথম আগুনের ব্যবহার শেখে কোন প্রজাতির মানুষ? প্রথম আগুনের ব্যবহার শেখে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ। তারপরে কি বলছে? দলবদ্ধভাবে গুহায় থাকতো। এরা দলবদ্ধভাবে কি করত? গুহায় থাকতো। এরা শিকার করতে পারতো। এরা কি করতে পারতো? শিকার করতে পারতো। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। বইটা দাগ দে, আন্ডারলাইন কর ওটা। এরাই আগুনের ব্যবহার প্রথম শেখে। এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার। তাহলে স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার কারা বানিয়েছিল? হোমো ইরেক্টাস। মাথায় রাখবি কিন্তু, এটাও আন্ডারলাইন কর। স্তর কাটা নুড়ি পাথরের, স্তর কাটা নুড়ি পাথরের, ঠিক আছে। তারপরে শেষের দিকে বানিয়েছিল কারা? হাত কি বানিয়েছিল? হাত কুঠার। তাহলে হাত কুঠার কারা বানিয়েছিল? তাহলে এখানে প্রশ্ন লেখো, হাত কুঠার কোন প্রজাতির মানুষ বানিয়েছিল? পরের কোশ্চেন, মানে এটা 8। তাহলে এখানে উত্তর কি লিখবো? হাত কুঠার বানিয়েছিল কোন প্রজাতির মানুষ ভাই? হোমো ইরেক্টাস। হাত কুঠার বানিয়েছিল হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ। কোশ্চেন, যে প্রশ্নগুলো পড়াচ্ছি আজকে সবকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। হোমো ইরেক্টাস। এই হস্যই হবে না, ওটা হস্যই, ও হস্যই কার মনে হচ্ছে? ওটা হস্যই, হোমো ইরেক্টাস। হয়েছে? আচ্ছা, তারপরে কি আছে? হোমো সাপিয়েন্স, ঠিক আছে। হোমো সেপিয়েন্স এরা আনুমানিক 2 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে এসেছিল পৃথিবীতে, ঠিক আছে। এরা দল বেঁধে বড় পশু শিকার করতো। এরা ছোটখাটো কিছু যোগ করতো না, এরা বড়। বলছে আমরা আমাদের প্রজাতির সর্বশেষ প্রজাতি, তাহলে আমাদেরকে কি করতে হবে? বড় বড় শিকার করতে হবে, যাতে করে ইতিহাস আমাদেরকে মনে রাখে, ঠিক আছে। তাহলে কি করলো? বড় পশু শিকার করতো, নানা কারণে আগুন ব্যবহার করতো, পশুর মাংস পুড়িয়ে খেত। তাহলে কোশ্চেন, পরের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পশুর মাংস পুড়িয়ে খেত কোন প্রজাতির মানুষ? এটা 9 দাগের কোশ্চেন। পশুর মাংস পুড়িয়ে খেত কোন প্রজাতির মানুষ? পশুর মাংস পুড়িয়ে খেত কোন প্রজাতির মানুষ?
তাহলে উত্তর কি লিখবো? পশুর মাংস পুড়িয়ে খেত পশুর মাংস পুড়িয়ে খেত হোমো স্যাপিয়েন্স প্রজাতির মানুষ। হঠাৎ করে ভাবছে ওদের ঠান্ডা লাগছে, কিন্তু পশুদের ঠান্ডা লাগছে না কেন? পশুরা কেন, ওদের গায়ে কোনো ছাল ঠাল নেই কেন? তাই ওদের মাথায় এটা আসলো যে তাহলে ওদের চামড়াটা যেহেতু ফেলে দেওয়া হচ্ছে, চামড়া কি আসলে ওদের চুলটা যেহেতু ফেলে দেওয়া হয়েছে, সেই চুলটা তাহলে গায়ের লোমটা তাহলে আমরা করি, দেখা যায় না কি হয়। তারপরে ওরা পড়া শিখলো। তার মানে তুই ভাবিস না শিব ঠাকুর তখনকার লোক, ঠিক আছে? শিব ঠাকুর পশুর চামড়া পড়তো না, বাঘের চামড়া দেখেছিস? ও দেখেনি সুমন্ত। পশুর চামড়া পড়তো কে? শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর কি তখনকার দিনের হোমো স্যাপিয়েন্স প্রজাতি? হ্যাঁ, হোমো স্যাপিয়েন্স প্রজাতি, ঠিক আছে? তাহলে পশুর চামড়া পড়তো কোন প্রজাতির মানুষ? কথা বলিস না। পশুর চামড়া পড়তো কোন প্রজাতির মানুষ? হোমো স্যাপিয়েন্স। তারপরে আরেকটা যেখান থেকে হয়, ছোট তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। তীক্ষ্ণ অস্ত্র কারা তৈরি করেছিল? হোমো স্যাপিয়েন্স। আর এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে শিখেছিল। বর্ষা, লাস্ট লাইনটা আন্ডারলাইন করো, বর্ষা, বদ আলোর সাইডে আকার বর্ষা। এইবারে তোদের পরীক্ষার সময় কোশ্চেন এরকম দিতে পারে যে টিকা লেখো, ঠিক আছে? আমি একটা প্যাটার্ন লিখে দিচ্ছি, সেইভাবে বাড়িতে বাকি তিনটে লিখে নিবি, ঠিক আছে? বাকি তিনটে লিখে নিবি। আমি যেটা করছি সেটা হচ্ছে হোমো ইরেক্টাস। কথা বলিস না ভাই। হোমো ইরেক্টাস, হ্যাঁ, এখন লিখবেন, আমি লেখার পরে লিখবে। আচ্ছা চুপ কর। তাহলে প্রথম যে পয়েন্টটা সেটা কি লিখবো? এদের আবির্ভাব কবে হয়েছিল, ঠিক আছে? এদের আবির্ভাব কবে হয়েছিল? এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। তাহলে এরা ভাবে লিখবো পৃথিবীতে আসে প্রায়, সব কথার আগে আমরা যোগ করব কি? প্রায়। আনুমানিক ওই কথাটা আর প্রায় কথাটা একই, ঠিক আছে? অনুমান করে ওটা ধরেছে, তাই বলছে কি আনুমানিক, ঠিক আছে? আনুমানিক কথা কোথা থেকে এসেছে? অনুমান থেকে। তাই বলছি এরা পৃথিবীতে আসে প্রায় কত লক্ষ বছর আগে? 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। 3,50,000 বছর আগে, ঠিক আছে? প্রথম যে লাইনটা লিখলাম সেটা হচ্ছে এটা। এটার মান কত থাকবে বলতো? কোন জায়গা থেকে 2 থাকতে পারে বা 3 থাকতে পারে, যে কোনো একটা নাম্বার থাকবে, 2 বা 3 এ আসতে পারে। তারপরে যে কোশ্চেন, তারপরে যে লাইনটা, হোমো ইরেক্টাস শব্দটির অর্থ হলো কি? সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, ঠিক আছে? এরা পরের যে পয়েন্ট, এরা 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতো। এরা 2 পায়ে ভর দিয়ে সোজা ভাবে দাঁড়াতো। তৃতীয় যে পয়েন্টটা সেটা কি লিখবো? তৃতীয় পয়েন্টটা দলবদ্ধভাবে গুহায় থাকতো। এরা কি করতো? দলবদ্ধভাবে গুহায় থাকতো। তোদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে কিন্তু কোশ্চেন খুব কম আসে। ওখান থেকে কোশ্চেন মূলত সাহিত্য থেকে কোশ্চেন আসে, যে টেবিলটা আমরা দিয়েছি সেই টেবিলটা থেকে কোশ্চেন আসে। কিন্তু এখানে এই যে চ্যাপ্টারটা, দ্বিতীয় চ্যাপ্টার, এখান থেকেই কিন্তু তোদের মেইন চ্যাপ্টার শুরু হচ্ছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু বেশি কোশ্চেন পাবি। দলবদ্ধভাবে গুহায় থাকতো। তারপরে বলছে এরা শিকার করতে পারতো। এরা এরকম ভাবে একটা করে পয়েন্ট লিখবো, এরা শিকার করতে পারতো। তোদের বাড়িতে কাজ হবে বাকি যে তিনটে থাকছে সেই তিনটে এরকম ভাবে বানানো, ঠিক আছে?
তারপরে হোমো স্যাপিয়েন্স এরাই প্রথম আগুনের ব্যবহার শেখে, এরাই প্রথম আগুনের ব্যবহার শেখে। ব্যবহার শেখে, এরাই প্রথম আগুনের ব্যবহার শেখে। তারপরে কি, এরা স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার তৈরি করেছে। এছাড়া শেষের দিকে বানিয়েছিল কি হাত কুঠার, এরা হাত কুঠার বানিয়েছিল, হাত কুঠার বানিয়েছিল, ব্যাস। এই হচ্ছে তোর 2 থেকে 3 নম্বরের জন্য অ্যানসার লেখা। ঠিক আছে, 2 নাম্বার যদি আসে তাহলে তোরা কি করবি, মেন পয়েন্ট গুলো কোনটা এইটা দিবি। 2 নাম্বার যদি আসে, 2 এর জন্য বলছি আমি, 2 এর জন্য এরা সোজাভাবে দাঁড়াতে পারতো, এইটা আর এইটা আর এইটা, এই চারটে দিয়ে দিলে 2 নাম্বারের জন্য এনাফ। আর যদি 3 নাম্বারের আসে তাহলে এই দুটো এক্সট্রা আমি যোগ করে দেবো। ঠিক আছে, দেখা শুরু কর। তারপরে বলছে কি, পেজ নাম্বার চলে যাও 19-এ। লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো। লক্ষ লক্ষ বছর আগে মানুষ হাতিয়ার দিয়ে কি বানাতো? পাথর দিয়ে হাতিয়ার বানাতো। সেই জন্য পাথরের যুগ মানুষের ইতিহাসে একটা বড় অংশ। মানে কি, সেই সময় মানুষ হাতিয়ার হিসেবে, আজকের দিনে হাতিয়ার হিসেবে কি আছে? বন্দুক আছে, যেখানে সেখানে গুলি নিয়ে গিয়ে দিয়ে দিল। ঠিক আছে, অনেক কিছু আছে। তাহলে আগেকার দিনে শুধুমাত্র কি ছিল? পাথর ছিল। ঠিক আছে, এবারে সেই পাথরের উপরে কারুকার্য করা, মানে কি প্রথমে বড় ছিল, আস্তে আস্তে ছোট হলো, তারপরে আরো ফিনিশ হলো। ঠিক আছে, এইভাবে কি করা হলো যে বিভিন্ন হাতিয়ার তৈরি করা হলো। পাথরের যুগে সাধারণত 3টে পর্যায়ে ভাগ করা হয়। কিভাবে বলতো? কিসের বেসিসে? এই পাথরের উপর বেস করে। এই যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব প্রস্তর যুগ, এগুলো কিসের উপরে বেস করে ভাগ করা হয়েছে? পাথরের আকারের উপরে বেস করে। ঠিক আছে, সেই প্রতিটা ভাগে প্রথম হাতিয়ারগুলি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটা হাতিয়ারের কি আলাদা বৈশিষ্ট্য। প্রথমে যেটা ছিল সেটা পুরো পাথর ছিল, ছোট ছোট মারলেই সেখানেই শেষ। গুহার থেকে বেরিয়ে ছোট ছোট বসতি না, তারপরে কি বলছে, তাছাড়া আদিম মানুষের জীবন যাপনেও অনেক বদল ঘটেছে। ঠিক আছে, এরপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে 3 নম্বরের জন্য, এই পার্থক্যটা দেয় তোদের পরীক্ষায়। পার্থক্যটা কেমন দেবে বলতে পারে, বই দিকে তাকা। কিন্তু বৃষ্টি কি করছিস তুই? পার্থক্যটা কেমন দিতে পারে? কি বলেছে? পুরানো পাথরের যুগ ও মাঝের পাথরের যুগ। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য দিতে পারে। আবার পার্থক্যটা দিতে পারে কি, পুরানো যুগ, পুরানো পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। আবার প্রশ্ন তোকে দিতে পারে মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। বা আবার প্রশ্ন এরকম দিতে পারে 3টে যুগের পার্থক্য লেখো একসাথে। ঠিক আছে, এর মধ্যে প্রতিটা পয়েন্ট কিন্তু একই রকম আছে। দেখ, আনুমানিক 20 লক্ষ থেকে 10 লক্ষ হাজার বছর আগে। আমি যে সালটা তোদের দিয়েছিলাম 5 লক্ষ, ওইভাবে দিবি। ঠিক আছে, তারপরে মাঝের পাথরের যুগ সময়টা কি, নতুন পাথরের যুগের সময়টা কি সেটা দিয়েছে। তারপরে কি বলছে, হাতিয়ার বড় ও ভারী পাথরের এবড়ো খেবড়ো ছিল। এখানে কি ছিল? হাতিয়ার পাথরের ছোট, হালকা, ধারালো ছিল। হালকা আর ধারালো ছিল। হাতিয়ার অনেক হালকা আর ধারালো, মানে কি যত দিন যাচ্ছে পাথরের হাতিয়ার কি হচ্ছে? আরো বেশি হালকা হচ্ছে। শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত। তাহলে এদের কাজ কি ছিল? শিকার করা আর ফলমূল খাওয়া। তারপরে মাঝের প্রস্তর যুগে কি হয়েছে? শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে পাশাপাশি পশুপালন শুরু হয়। পশুপালন শুরু হয় কোথা থেকে? মাঝের প্রস্তর যুগ থেকে, কিন্তু মাঝের পাথরের যুগ থেকে। তারপরে কি বলছে, নানা রকমের হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হয়। মাটির পাত্র বানানো শুরু হয় কোন যুগ থেকে? নতুন পাথরের যুগ। তাহলে কৃষিকাজ থেকে শুরু করে, তারপরে তোর চাকা থেকে শুরু করে, তারপরে কুমোরের যে মাটির পাত্র, সব শুরু হয়েছে কোনটা? নব প্রস্তর যুগ বা নতুন প্রস্তর যুগে। তারপরে কি বলছে, এদের বসতিটা কেমন ছিল? খোলা আকাশের নিচে, কখনো বা গুহায় থাকতো। ঠিক আছে, মাঝের পাথরের যুগে কি এরা ছোট ছোট বসতি সবে তৈরি করতে শুরু করলো। তৃতীয় যেটা বলছে, নতুন পাথরের যুগ, যাযাবর স্থায়ী বসতি শুরু করে দিয়েছে। বুঝতে পারলি? তারপরে বলছে কি, আগুন ব্যবহার করতে শেখে মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয়। আগুন ব্যবহার যে শিখেছিল ওটা মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি, ওই শেখার পরবর্তীকালেই মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। কি বলছে, প্রাণীদের আগে কি ছিল? মানুষের এরকম দামড়া দামড়া দাঁত ছিল, বড় বড় দাঁত। ঠিক আছে, কারণ কি, কাঁচা মাংস খেত। কিন্তু যখন আগুন ব্যবহার শিখে নিল, তখন মানুষ কি করছে? কাঁচা মাংস ঝলসিয়ে খাচ্ছে। তার মানে কি, দাঁত প্রকৃতি দেখছে, সেই দাঁতের কিন্তু আর প্রয়োজন নেই।
তারপরে কি করলো প্রকৃতি, আস্তে আস্তে দাঁতগুলোর আকার কি করে দিল, ছোট করে দিল। এখন বর্তমানে এখন এই অবস্থায় আছে। আমাদের দাঁতের প্রত্যেকটা দাঁতের কিন্তু কাজ আলাদা। আমরা মনে করছি দাঁত, কিন্তু দাঁতের কাজ কিন্তু আলাদা। আমরা এইখানটায় দেখবি যখন মাংস খাই তখন কোনটা দিচ্ছি ভাই, সামনেরটা দিই না পেছনেরটা দিই? পেছনেরটা দিই। পেছনেরটা দিই, দেখ পেছনেরটা চওড়া বেশি, তাই না? তারপরে এইখানটায় এই দুটো দাঁত দেখ, এটা হচ্ছে রাক্ষসী দাঁত বলা হয়, ঠিক আছে? এটা কেন? কারণ আমরা যখনই কোনো কিছু কাটি দেখবি এইভাবে কাটি। এটা হচ্ছে রাক্ষসী দাঁত, এইখানে একটা আছে, এখানে একটা আছে, ওটা হচ্ছে চুষালো। আর সামনের দাঁতগুলো কি? সামনের দাঁতগুলো পাগল হয়ে গেলে এরকম করতে সাহায্য করে। কোদাল দাঁত মাটি কাটতে সাহায্য করে। তারপরে কি বলছে, অন্য সব প্রাণী আগুনকে ভয় পায়, প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। প্রথম দিকে বনে লাগা আগুন মানে কি, দাবানল। দাবানল লিখেছিলাম, কি দাবানল? বনের আগুন। অন্যভাবে জ্বলে ওঠা আছে, দাবানলের নিচে আন্ডারলাইন করো। তারপরে কি বলছে, পরে হয়তো কোনো এক সময় জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো, নিভতে দিত না। এরপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালতে শিখেছিল। হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকি হঠাৎ জ্বলে ওঠে আগুন। মানে কি, চকমকি পাথর, একটা পাথর যেটা চকমক করে, সেই পাথরটা ঠোকাঠুকি করছে কিসের জন্য বলতো? হাতিয়ার বানানোর জন্য। হঠাৎ করে ঘষালে কি হলো, ছ্যাক করে, যেমন আগুন আমরা যে দেশলাই প্রথমে জ্বালাই, একটা বিদ্যুতের মতন একটা বেরোয় না, সেই বিদ্যুতের মতন প্রথমে এরকম চক করে বেরোলো। তারপরে ওরা কি করলো, ওখান থেকে আগুন আবিষ্কার করলো যে এইভাবে আগুন আমরা তৈরি করতে পারি, আগুন তৈরি করে দিচ্ছে, ভাব। তারপরে কি বলছে, হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, অথবা কাঠে কাঠে ঘষে আগুন জ্বলে ওঠে। যখন কোনো কিছু আস্তে আস্তে গরম হয় না, তখন কি হয়, আস্তে আস্তে আগুন ধরে ওঠে। যে একটা পাকা বাড়িতে বা কাঁচা জাতীয় কোনো কিছুতে তোর আগুনটা ধরছে কিভাবে বলতো? প্রথমে যে আগুনটা আছে ধরেছে, তো কোনো একটা অংশ ধরেছে, ও কি করেছে, উপরের যে অংশটা আছে সেটাকে আগে প্রথম গরম করছে, গরম করে ওটাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এইভাবে আগুন ছড়াচ্ছে। যেমন ধর একটা পার্টিকেল যদি দেখি, ধর একটা স্টোন আছে, একটা পাথর আছে, পাথরের মধ্যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল আছে, ঠিক আছে? এরকম এখানে আছে সূর্য, ঠিক আছে? এখান থেকে যে তাপ আসছে সূর্য থেকে, সেই তাপটা কি করছে, পাথরটাকে গরম করছে কিভাবে দেখ। এর মধ্যে যে টুকরো কণাগুলো আছে, সেই কণাকে গরম করলো প্রথমে হিট দিয়ে, ঠিক আছে? সূর্যের আলো হিট দিয়ে গরম করলো। এই কণা এর পাশে যে কণাটা ছিল তাকে গরম করলো, এর পাশে যে কণাটা ছিল তাকে গরম করলো, এর পাশে যে কণাটা ছিল সেই কণাকে গরম করলো। এইভাবে আস্তে আস্তে পুরো জিনিসটা গরম হচ্ছে, বুঝতে পারলি? হঠাৎ করে কিন্তু গরম হচ্ছে না, একটা কণা আরেকটা কণাকে গরম করছে, আরেকটা কণা আরেকটা কণাকে গরম করছে। এইভাবে কিন্তু যে আগুনের যে তাপটা সেটা এর উপরে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে, বুঝতে পেরেছিস? এই জন্য জল কিন্তু দেরি করে গরম হয়, ঠিক আছে? জল দেরি করে গরম হয় কেন? জলের মধ্যে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো দূরে দূরে আছে। তার মানে ধর জলের উপর যখন আলো পড়ছে, এই ম্যাটেরিয়ালটাকে গরম করতে যে সময় লাগছে, এই ম্যাটেরিয়ালটা এটাকে গরম করতে আরো বেশি সময় নিচ্ছে, বুঝতে পারলি? যার জন্য জল গরম করতে বেশি সময় লাগে। কিন্তু একটা সলিড কোনো জাতীয় জিনিস তুই যদি রোদে রেখে দিস, সঙ্গে সঙ্গে দেখবি গরম হয়ে গেছে। কারণ কি, এর মধ্যে জিনিসগুলো কি ডেনসিটি বেশি, ঘনত্ব বেশি এর মধ্যে, কিন্তু এর মধ্যে কি ঘনত্ব কম। আচ্ছা, তারপরে 19 পেজ কমপ্লিট হলো, এবারে বার কর 20 পেজ। আচ্ছা, আগের দিন লক্ষ্যদর্শী পড়েছিলাম, তারপরে আগুনের ব্যবহার করেছি, আজকে পড়ছি আগুনের ব্যবহার, ঠিক আছে? তারপরে কি বলছে, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, হাতিয়ার ও জীবনযাপনের নানা দিক। আফ্রিকা, চীন ও জাভায় খুব পুরানো মানুষের কঙ্কাল ও হাড়গোড় খোঁজ পাওয়া যায়। পেয়েছিস বোন? বইরাম খুলে রাখ, বইকে কষ্ট দিলে বই তোকে কষ্ট দেবে, ঠিক আছে? তারপরে বলছি, ভারতীয় উপমহাদেশে তত পুরানো মানুষ নজির নেই। সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল। আদিম মানুষের হাড়গোড় অল্প নমুনায় উপমহাদেশে পাওয়া যায়, বরং তাদের ব্যবহার করা পুরানো হাতিয়ার বেশ কিছু অঞ্চলে পাওয়া গেছে। তার মানে কি বলছে লাইনটা, আদিম মানুষ কিন্তু এই জায়গায় মানে ভারতীয় উপমহাদেশে খুব কমই এসেছে। তাদের যে হাড়গোড় মানে মানুষ মরে গেলে যে হাড়গোড় গুলো পায় প্রত্নতাত্ত্বিকরা, সেগুলো কিন্তু খুব কম পাওয়া গেছে, কিন্তু তাদের ব্যবহার করা জিনিসগুলো কিন্তু পেয়েছে। তার মানে কি, মানুষ ছিল দেরি করে এসেছিল এখানটায়, যখন মানুষ সবকিছু ব্যবহার শিখে গেছে তারপরে এসেছিল ভারতীয় উপমহাদেশে।
তার জন্য ওই তখনকার দিনে মানে অস্ট্রালোপিথেকাস ধর বা হোমো হাবিলিস এই প্রজাতির মানুষগুলোর অস্তিত্ব বা এদের অস্তিত্ব খুব কম পাওয়া যায় ভারতীয় উপমহাদেশে, ঠিক আছে। বরং তাদের ব্যবহার করা পুরনো হাতিয়ার বেশ কিছু অঞ্চলে পাওয়া গেছে, সেগুলো থেকেই উপমহাদেশে আদি মানুষের কথা জানতে পারা যায়। তারপরে বলছে কি টু টু অন, পরের যে পয়েন্টটি আমাকে, আচ্ছা কাশ্মীরের সোয়ান উপত্যকা। এইবারে কাশ্মীরে একজন প্রত্নতাত্ত্বিক গিয়েছে, গল্পটা মনে কর শোন। কাশ্মীরে একজন প্রত্নতাত্ত্বিক গিয়েছেন, তিনি আর তার কে ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল, ঠিক আছে। তিনি একটা অস্ত্র হাতিয়ার খুঁজে পেয়েছেন। কে? প্রত্নতাত্ত্বিকটা। সে অস্ত্রটা হাতিয়ারটা পেয়ে মাটিতে রেখে দিয়েছে, ঠিক আছে। পাথরের হাতিয়ার অনেক দিনের পুরনো, নড়াচড়া করলে কি হবে, ভেঙে যেতে পারে, তাই না। সে কি করলো, ওখানে যত্ন করে রেখে দিয়েছে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট দেখলো কি ওখানে একটা নতুন পাথরের হাতিয়ার পেয়েছে, গিয়ে একটু দেখে আসি। ও কি করলো, পাথরের হাতিয়ারটাকে এরম ভাবে তুললো, চাকালো। ওটা দেখে প্রত্নতাত্ত্বিক রেগে গিয়ে বললো ওই পাথরের হাতিয়ারটাকে ওখানে শোয়ান। তাহলে কোথায় গেছিল প্রত্নতাত্ত্বিকরা? কাশ্মীরে। ওখানে গিয়ে কি ঘটলো, যে যে প্রত্নতাত্ত্বিক ছিল তার অ্যাসিস্ট্যান্ট কি করেছিল, অস্ত্রটা নিয়েছিল, তাই বললো কি তাকে ওখানে যেখানে ছিল সেখানেই ওটাকে শুয়ে দিন, তাই বলছে ওখানে আগে শোয়ান, ঠিক আছে। তাহলে কাশ্মীরের সোয়ান উপত্যকায় ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম অস্ত্র বা হাতিয়ার পাওয়া গেছে। তাছাড়া পাকিস্তানের পটোয়ার মালভূমিতেও ও হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলেও পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে। ওই হাতিয়ারগুলির বেশিরভাগই হাত কুঠার চপার জাতীয়। চপার মানে কি বলতো, কুচি কুচি করে যেগুলো সেইগুলো, ঠিক আছে। কুচি কুচি করে মানে পিয়াজ টিয়াজ জাতীয় যেগুলো কুচি কুচি করে না, আমাদের এখন কি আছে ছুরি, ওখানে কি হতো চপার, ঠিক আছে, পাথরের চপার, ছোট ছোট টুকরো করার জন্য। হাতিয়ারগুলি বেশিরভাগ ছিল ভারী নুড়ি পাথরের তৈরি। হাতিয়ারগুলো কি দিয়ে তৈরি হতো? নুড়ি পাথরের তৈরি। আচ্ছা নিচে আন্ডারলাইন করো, ভারী নুড়ি পাথরের তৈরি। তারপরে বলছে দেখো, হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষ উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। হোমো ইরেক্টাস মানে কোন প্রজাতি বলতো? একদম শেষের আগেরটা, কথা বলছে। কর্ণাটকের হুনসি উপত্যকা, রাজস্থানের দিদিওয়ানা ও মহারাষ্ট্রের নেভাসেতে তার প্রমাণ রয়েছে। তোদের পরীক্ষার সময় কোশ্চেন কেমন দিতে পারে, ছক দিতে পারে। কর্ণাটকের হুনসি উপত্যকা, এখানে দেখা গেল হুনসি উপত্যকা দিয়েছে, কর্ণাটক দিয়েছে, এখানে দিয়েছে তো রাজস্থান দিদিওয়ানা, ঠিক আছে। তারপরে দিয়েছে মহারাষ্ট্র আর এটা কি নাভাসাতে, ঠিক আছে। তোকে মিলাতে হবে কোনটা কোথায় পাওয়া গেছে, ঠিক আছে, জায়গার নাম এবং কোথায়, এটা জায়গাটা কোথায়। তাহলে ওইখানে কর্ণাটকের ওইটা পুরো আন্ডারলাইন কর। প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন, এখানে যে পরীক্ষাটা হবে সেখানে কোশ্চেন কিন্তু যেগুলো পড়াচ্ছি তার মধ্যেই আসবে। এইসব প্রত্ন কেন্দ্রগুলিতে নানা রকম পাথরের হাতিয়ার পাওয়া গেছে। তারপরে কি বলছে, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। তাহলে মধ্যপ্রদেশ যেটা আছে লাস্টে ওটাও আন্ডারলাইন কর। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। ভারী নিরেট পাথরের হাত কুঠার যারা ব্যবহার করত তারা খাবার জোগাড় করত। কি বলছে, ভারী নিরেট পাথরের হাত কুঠার যারা ব্যবহার করত তারা খাবার জোগাড় করত, নিজের খাবার তারা নিজেরাই বানাতে পারতো না। পশুপালনও তাদের জানা ছিল না। তার মানে এটা কোন যুগের কথা বলছে বলতো? প্রথমে পড়েছি পুরনো পাথরের যুগ, পুরনো পাথরের যুগের কথা কিন্তু গল্প হচ্ছে এটা। শিকার করে ও ফলমূল জোগাড় করেই তারা পেট চালায়। তাহলে এদের কাজ কি ছিল? শিকার করা আর ফলমূল জোগাড় করা। আন্ডারলাইন কর পেজ নাম্বার 21। তারপরে বলছে কি, ফলে নানান জায়গায় ঘুরে ঘুরে দিন কাটতো তাদের। সেই যাযাবর জীবনের পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে তোলেন আদিম মানুষ। কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত কোনো প্রাকৃতিক গুহা। তাহলে প্রাচীন মানুষ কোথায় থাকতো? প্রাকৃতিক গুহা, ঠিক আছে। তাহলে পরীক্ষায় তোদের কোশ্চেন দিতে পারে প্রাচীন মানুষ ছিল গুহাবাসী, যাযাবর, কি দিবি? যাযাবর দিবি না গুহাবাসী দিবি? গুহাবাসী। প্রশ্ন বোঝ, উত্তর দে। এটা আন্ডারলাইন করো, প্রাকৃতিক গুহা জানা আছে। তার মানে প্রাচীন মানুষ কোথায় থাকতো বলতো? প্রাকৃতিক গুহাতে। তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটতো। পুরানো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের। দল বেঁধে তারা পশু শিকার করতো, মিলেমিশে খাবার ভাগ করে খেত। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া, গাছের ছাল পড়তো। তাহলে প্রথমে কিছু পড়তো বলতো? ছাল, গাছের ছাল। তারপরে এসেছে কি? পশুর চামড়া। তার আগে কি ছিল? মানুষ খালি অবস্থায় ঘুরতো।
ঠিক আছে। আদিম মানুষ তখনও পোশাক তৈরি করতে শেখেনি। উপমহাদেশটির কয়েকটি অংশে তেমন পুরানো গুহার বসতি নজির আছে। তাহলে পুরানো গুহার নজির কোথায় কোথায় আছে? আমরা পড়েছিলাম অজন্তা, ভীমবেটকা পড়েছিলাম, এল্লোরা, একটা গল্প ছিল ইংরেজিতে ক্লাস 5 এ, তাই না? পাকিস্তানের সাংহাও, কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা। তাহলে ভীমবেটকাতে এরকম তোর প্রশ্ন করতে পারে পুরানো গুহার অস্তিত্ব কোথায় কোথায় পাওয়া গেছে। কোশ্চেন লেখো। এটা কত নাম্বার চলছে কোন? আচ্ছা, প্রশ্ন করেছে কি উপমহাদেশে কয়টি অংশে তেমন পুরনো গুহার বসতি। আচ্ছা, ভারতীয় উপমহাদেশে কি রে, ভারতীয় উপমহাদেশে দেশে পুরানো গুহার বসতি, পুরানো গুহার বসতি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? পাওয়া যায়, ঠিক আছে। উত্তর কি দেবো? ভারতীয় উপমহাদেশে পুরানো গুহার বসতি দেখতে পাওয়া যায় ভারতীয় উপমহাদেশে পুরানো গুহার বসতি কোথায়? উত্তর দেখতে পাওয়া যায় হাইফেন দিলে দিয়ে এবারে এক দুই করে লিখবো যাতে তোদের চোখের সামনেই একটা উত্তরটা থাকে। নিচে নিচে লিখবো। প্রথম হচ্ছে উত্তর পশ্চিম পাকিস্তানের। তাহলে পাকিস্তানের একটা জায়গা, পাকিস্তানের কি সাংঘাও, পাকিস্তানের সাংঘাও। দ্বিতীয় যে পয়েন্টটা কর্ণাটকের কুর্নুল, মধ্যাহ্নের কুর্নুল। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশের কি ভীমবেটকা, পুরো কথার মধ্যে আছে ভীমবেটকা। আগের দিন আমরা হুমসি উপত্যকা পড়েছি, আজকে ওটা পড়বো না, আমরা আজকে পড়বো কি ভীমবেটকা। কি বলছে? মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল। তাহলে এই যে ভীমবেটকা গুহাটা এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। শুধু এইটুকুনি মনে রাখবো, মধ্যপ্রদেশে, ঠিক আছে। সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া গেছে। তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করো। 1957 আন্ডারলাইন করতে বলেছি, করেছি দৃষ্টি। তাহলে কোশ্চেন লেখো। কত খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া গেছে? আচ্ছা, কত খ্রিস্টাব্দে ভীমবেটকায় গুহার খোঁজ পাওয়া গেছে? কত খ্রিস্টাব্দে? 1957। তাহলে শুধু এই জায়গাটায় উত্তর লিখে দেবো 1957 খ্রিস্টাব্দে। তোরা পুরো বাক্য উত্তর দিবি ভীমবেটকায় গুহার খোঁজ পাওয়া গেছে, এটা তারপর লিখে দাও।
খোঁজ মেলে কত সালে তাহলে 1957 সালে। ওই গুহাগুলোতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষরা থাকতো, মানে কি আদিম মানুষরা ওখানে থাকতো, ঠিক আছে। ওই গুহাগুলোতে গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। তার মানে আগেকার দিনে মানুষরা কিভাবে তাদের নিজেদের মনের ভাব প্রকাশ করতো, কিভাবে ছবি এঁকে। ওই ছবি আঁকাটাকে কি বলছে? পিক্টোগ্রাফি। কি বলছে? পিক্টোগ্রাফি, ঠিক আছে। প্রায় সবই শিকারের দৃশ্য। তাহলে বেশিরভাগ যে ছবিগুলো ছিল সেগুলো কিসের দৃশ্য ছিল? শিকারের দৃশ্য। আন্ডারলাইন করো, এগুলোতে কিন্তু কোশ্চেন হয়। আমি কিন্তু এত কোশ্চেন লিখিয়ে পাচ্ছি না, আমি তাই আন্ডারলাইন করে দিচ্ছি, ঠিক আছে। মেন লাইনগুলো আন্ডারলাইন করছি। নানা রকম বন্য পশুর ছবি ছিল। তাহলে সেই গুহাতে বেশিরভাগ কি ছিল? শিকারের ছবি। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতন প্রাণীয় ছবি দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। যে কথাটা বললো যে শিকার ছবি বেশি পাওয়া যায়। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরের দেখা যায়। মানুষের সাথে কুকুরের দেখা যায়। কারণ কি? মানুষ তখন পশুপালন করতে শিখেছে, পশুপালন, ঠিক আছে। ছবিগুলোতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশিরভাগ দেখা যায় সাদা ও লাল। তাহলে বেশিরভাগ রং কি ব্যবহার করতো তারা? সাদা ও লাল। আন্ডারলাইন করো, সাদা ও লাল। যে কটা দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট কিন্তু, সাদা ও লাল। পেয়েছি শ্রুতি? তারপরে বলছে ট্যারো। আগের দিন পড়েছিলাম ট্যারো কথার অর্থ কি? বল ভাই হিতেশ, বল। ষাট। তারপরে কি বলছে? পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি খুব ধীরে ধীরে বদলে যাচ্ছিল। হাতিয়ারগুলো আস্তে আস্তে হালকা, ছোট ও ধারালো হয়ে উঠেছিল। একটা বড় পাথরের গায়ে আঘাত করে তারা কোণাচে অংশগুলো বার করা হতো। সেই হালকা ও ছোট কোণাচে অংশগুলি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। তার ফলে ভারী নুড়ি পাথরের হাতিয়ার ব্যবহার কমতে থাকে। পাথরের হাতিয়ার বানানোর কৌশল এই তফাৎ দিয়েই পুরানো পাথরের যুগের বিভিন্ন পর্যায়কে আলাদা করা হয়। তাহলে ভালো করে লাইনটা মাথায় রাখ। পাথরের হাতিয়ার বানানোর কৌশল এই তফাতের মাধ্যমেই কিন্তু আমরা প্রাচীন প্রস্তরটাকে প্রস্তর যুগকে ভাগ করেছি। তাহলে ওটা আন্ডারলাইন করে দে, যেটা মোটা কালিতে আছে। তারপরে কি বলছে? পুরানো পাথরের যুগে এই মাঝের পর্বে ছুরি ছিল একটি প্রধান হাতিয়ার। তারপরে কি বলছে? পুরানো পাথরের যুগের এই মাঝের পর্বে, মানে পুরানো পাথরের যুগ, তার মাঝের দিকে কি ব্যবহার করতো তারা? ছুরি, ঠিক আছে। পুরানো পাথরের যুগের শেষ পর্ব পর্যন্ত এই জাতীয় ছুরি ব্যবহার হতো। তাহলে ছুরির নিচে আন্ডারলাইন দাও। তোমাদের কাজ হচ্ছে বই ভালো করে রিডিং পড়া। বইয়ের থেকে ভালো বন্ধু কেউ নেই। তারপরে কি বলছে? উপমহাদেশে মাঝের পাথরের যুগ। তাহলে প্রাচীন পাথরের যুগ হয়ে গেছে আমাদের। এবারে শুরু হচ্ছে কি? মাঝের পাথরের যুগ। এরপর মাঝের পাথরের যুগে আরো উন্নত হাতিয়ার বানানো শুরু হতে থাকে। এই সময় ছুরিগুলো আগের থেকে অনেক বেশি ধারালো ও ছোট হয়ে গিয়েছিল। তার মানে কি? দেখ, আগে যে হাতিয়ারগুলো ছিল সেগুলোর তুলনায় এগুলো কি হতে থাকছে? আরো ছোট হতে থাকছে। তাই সেগুলো ছোট পাথরের হাতিয়ার বলা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ উপমহাদেশে আবহাওয়া গরম হতে শুরু করে। তার মানে উপমহাদেশে আবহাওয়া কি হচ্ছে? তখন কিন্তু ঠান্ডা ছিল প্রাচীন প্রস্তর যুগে, আস্তে আস্তে কি হচ্ছে? গরম হচ্ছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ, আচ্ছা ওটা হয়ে গেছে। ফলে আগের থেকে গরম আবহাওয়া মানুষের থাকার জন্য ভালো পরিবেশ তৈরি করেছিল। কারণ কি? গরমে মানুষের অস্বস্তি হতো। কারণ কি? পশুর চামড়া পরে থাকতো, আর কিছু পেতো না, ঠিক আছে। সেই জন্য বললো কি ওদের সুবিধা হলো। মাঝের পাথরের যুগে ছোট হাতিয়ারগুলো গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো। তার মানে কি? মাঝের পাথরের যুগে ছোট হাতিয়ারগুলো গাছের ডালের সঙ্গে জুড়ে, মানে কি ছোট পাথরের যে হাতিয়ারটা বানিয়েছিল তার সঙ্গে কি করলো? গাছের ডাল জুড়ে নিল। তার মানে কি? আকারটা বড় হয়ে গেল, ঠিক আছে। জুড়ে হাতিয়ার বানালো, তার ফলে হাতিয়ার ধরতে সুবিধা হলো। তাতে কি হলো? হাতিয়ার ধরতে সুবিধা হলো। কথা বলতো না, আমি একা বকছি। আর কালকে তুই পিছনে বসবি, যদি কোনো উত্তর না দিতে পারিস পিছনে বসবি। আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই রিপ্লাই কর। আমি একা বকে আছি, সেই কন্টিনিউয়াসলি সেই 7:30 থেকে রিপ্লাই কর। আমি দ্বিতীয়বার লাইনটা পড়ছি, মানে তোর কাছে আমি শুনতে চাইছি যে কি বললাম আমি। উত্তর মহাদেশে মহাদাহ, মধ্যপ্রদেশের আদানগড় প্রভৃতি অঞ্চলে ওই যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে। কোন যুগের কথা বলছে বলতো? মাঝের পাথরের যুগের। কোন কোন জায়গায়? উত্তরপ্রদেশের মহাদাহ, মধ্যপ্রদেশের আদানগড়। তাহলে মধ্যপ্রদেশের আদানগড়, এখান থেকে আমরা একটু লিখে নেব। এটা 13, তাই তো?
13 মাঝের পাথরের যুগ দেখতে পাওয়া যায় কোথায়? মাঝের পাথরের যুগ দেখতে পাওয়া যায় কোথায়? তাহলে আমরা জাস্ট লিখবো, তোরা লিখে নিবি, আমি লিখছি না। মাঝের পাথরের যুগ দেখতে পাওয়া যায় বলে হাইফেন দাও, তারপরে 1 2 করে লিখবো, মানে কি এখান থেকে এই পর্যন্ত এখানে লিখবো। কোথায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জায়গার নাম কি? মহাদহা। মহাদহা। মধ্যপ্রদেশের আদমগড়। 2 হচ্ছে মধ্যপ্রদেশের আদমগড়। মধ্যপ্রদেশের আদমগড়, আদমগড়, এই দুটো জায়গাতে। তাহলে মাঝের পাথরের যুগে, আচ্ছা এখানে প্রশ্নটা একটু ঠিক হবে, যুগের হাতিয়ার, হাতিয়ার দেখতে পাওয়া যায় কোথায়? এটা 14 থেকে আগে যদি লিখতে হবে কোশ্চেন। আচ্ছা, তারপর কি বলছে? উত্তরপ্রদেশের সরাই নহর রায়তে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, ওটা আন্ডারলাইন কর। উত্তরপ্রদেশের সরাই নহরে, উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে 2 দিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। তাহলে 2 দিকে ধারওয়ালা ছুরি কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশের সরাই নহর। তারপরে কি বলছে? আন্ডারলাইন করেছিস? তারপরে বলছে কি, তাছাড়া হাড়ের তৈরি তীরের ফলাও দেখা গেছে। বিভিন্ন রকম বন্য পশুর হাড় সেখানে রয়েছে। পশুর মাংস ঝলসানোর জন্য আগুন ব্যবহার করা হতো। ভেড়া ও ছাগল জাতীয় কোনো পশুর হাড় পাওয়া যায়নি। তাহলে ভেড়া ও ছাগলের কিন্তু হাড় পাওয়া যায়নি ওখানে মধ্যপ্রস্তর যুগে, কারণ সেই সময় ছিল না ওরা। ঠিক আছে, তাহলে প্রথম মনে হয় ওরা ব্যবহার করেছিল ভেড়াও তো না। আমি যেখানে পড়েছিলাম আমার বইতে, সেখানে ছিল ওদের পোষা প্রথম প্রাণী হচ্ছে শিপ, মানে কি তোর ভেড়া। কিন্তু এখানে বলছে ভেড়ারও বা ছাগল জাতীয় কোনো পশুর হাড় পাওয়া যায়নি। তার থেকে মনে হয় আদিম মানুষ তখনও শিকারী ছিল। তার থেকে মনে হয় তখনও আদিম মানুষ কি করতো? শিকার করতো। সরাই নহর রাইতে যাতার মতন যন্ত্র দেখা গেছে। যাতার মতন যন্ত্র, তাহলে এই যে জায়গাটা সরাই নহর, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানটার পরিপ্রেক্ষিতে দেখ কতগুলো লাইন দিচ্ছে কিন্তু। তাহলে তোরা বইতে খাতায় লেখ সরাই নহর। সরাই নহর, এটা আন্ডারলাইন দিয়ে কি কি পয়েন্ট পেয়েছে এরকম 2-3টে দাগ ফাঁকা রেখে দিবি, বাড়ি থেকে কাজ করবি। সরাই নহর ফাঁকা রেখে দে, বাড়িতে গিয়ে এখান থেকে যে লাইনগুলো পেয়েছি সরাই নহর রিলেটেড সেইগুলো এখানে লিখবি। যার মধ্যে প্রথমে কি ছিল? ছুরি ছিল। ছুরি ছিল তো? ছুরি পাওয়া গেছে, দুদিকে ধারালা ছুরি। এখানে দুদিকে ধারালা ছুরি পাওয়া গেছে, প্রথম লাইনটা। তারপরে কি? বিভিন্ন বন্য পশুর হাড় সেখানে রয়েছে। বিভিন্ন বন্য পশুর হাড় সেখানে পাওয়া গেছে। তারপরে কি বলছে? যাতার মতন যন্ত্র ব্যবহার করা হয়েছে। তার মানে সরাই নহরের যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে নেবো, ফাঁকা দিয়ে রাখবো। এটা বাড়িতে কমপ্লিট করে নেবে। আর ওইদিকে এখনো 3খানা আছে কিন্তু, ঠিক আছে? হোমো ইরেক্টাস বাদ দিয়ে বাদবাকি যে 3টে আছে, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস আর একটা হোমো স্যাপিয়েন্স, এই 3টে বাড়িতে লিখে নিতে হবে, যেভাবে লিখে দিয়েছি ঠিক অনুযায়ী। তার বইয়ের খাতায় শস্যদানা গুঁড়ো করতে এই জাতা ব্যবহার করা হতো। তাহলে জাতা কারা করেছিল? প্রাচীন প্রস্তর যুগের মানুষ নয় কিন্তু। কারা করেছিল? মধ্যপ্রস্তর যুগে। কোথায় হয়েছে এটা? সরাই নহরে। ঠিক আছে, সরাই নহরে। এই জাতা দিয়ে কি করা হতো? শস্য গুঁড়ো করা হতো। তবে সরাই নহর রাইতে মানুষের বনের শস্য এনে জাতায় পিষে নিত। মানে কি বনের শস্য আনছে, এনে জাতায় পিষে নিচ্ছে। তাহলে এখানে পরের লাইনটা এইভাবে লিখতে পারিস।
তারা কিন্তু খাদ্যশস্য উৎপাদন করতে পারতো না, তখনও কিন্তু খাদ্যশস্য উৎপাদন করতে পারতো না। খাদ্যশস্য মানে কি, ধান গম এগুলোর কথা বলছে। তখনও কিন্তু শুরু হয়নি। কখন থেকে শুরু হয়েছে? নব্যপ্রস্তর যুগ থেকে। মাথায় রাখবি। তাহলে তোদের মাথায় এই প্রশ্নটা আসতে পারতো যে তাহলে শস্য ওরা কোথা থেকে পাচ্ছে। সেই জন্য লেখক এখানে বলে দিয়েছে শস্য কিন্তু ওরা তৈরি করতো না, ওরা নিয়ে আসতো, বন থেকে নিজেরা নিয়ে আসতো। ঠিক আছে। ওই প্রত্নক্ষেত্রে আদি মানুষের সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে। তার মানে দেখ এই ছড়াই নহরটা কত ইম্পর্টেন্ট। আরো কি বলছে এখানে, কি আছে, সমাধি পাওয়া গেছে, মানুষের সমাধি। সেখানে কঙ্কালগুলো থেকে জানা যায় কম বয়সে সেই মানুষগুলো মারা গিয়েছিল। তাহলে কম বয়সে মারা গেছে মানে কি, কোনো একটা প্রাকৃতিক কোনো কারণ ছিল, দুর্যোগ ছিল, ঠিক আছে, তারপরে কোনো পশুর আক্রমণ ছিল, এইসব কারণে হয়তো মারা গেছে। আবার আরেকটা জিনিস ছিল কি, তখন চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না, তাহলে মানুষের বিভিন্ন রোগ হয়েছে, মহামারী লেগে গেছে। যেমন আমরা যেমন ছাগল মুরগি পুষি, দেখবি একটা রোগ হলে কিন্তু আস্তে আস্তে আরেকটা রোগ হয়ে যায়। তো এগুলোকে কি বলছে, মহামারী। সেই সময় হয়তো ওরকম বনে বনে কোনো মহামারী এসেছিল, যার জন্য ওই মানুষগুলো মারা গেছে। তারপরে কি বলছে, নর্মদা উপত্যকার আদমগড়ে ৮,০০০ বছরের পুরানো বন্য পশুর হাড় পাওয়া গেছে। পাশাপাশি বেশ কিছু গবাদি পশু ও কুকুরের হাড়ও রয়েছে। গবাদি পশু ও কুকুরের হাড়ের আঘাতের চিহ্ন রয়েছে, মানে কি, কেউ আঘাত করে তাদেরকে মেরেছিল। ঠিক আছে, অর্থাৎ তাদের মারা হয়নি। কি বলছে, হাড়ে আঘাতের চিহ্ন আছে, তাদের মারা হয়নি। এর থেকে মনে হয় আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল। আচ্ছা, মানে ওদেরকে আঘাত করার একটা চিহ্ন ওদের বডিতে আছে। লেখক বলছে কি, ওদের কিন্তু মারা হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে কি, ওরা পশুপালন শিখেছিল। ঠিক আছে, পশুপালন মানে কি, মারা হয়েছে মানে দেখা গেল একটা প্রাণীর গলা কেটে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি, মাথা আর ওর যে হাড়গোড় সেটা দুটো আলাদা আলাদা হয়ে আছে। তার মানে ওটা খাওয়ার জন্য কাটা হয়েছিল, মানে এনেছিল বন থেকে, এনে নিজের বাড়িতে রেখে দিয়েছিল। কিসের জন্য? পালন করার জন্য। তারপরে পরে ওটাকে জবাই করেছিল। ঠিক আছে, তার মানে কি, পশুপালন শুরু হয়েছিল কোন যুগ থেকে? শ্রুতি, পশুপালন কোন যুগ থেকে শুরু হয়েছিল? কে পারবি? পশুপালন কোন যুগ থেকে শুরু হয়েছিল? পাখি, পশুপালন মধ্যপ্রস্তর যুগ থেকে শুরু হয়েছিল, কিন্তু নব্যপ্রস্তর যুগ থেকে কৃষিকাজ শুরু হয়েছে। এই কথাটা কেন মনে থাকবে? বলছে কি, পশুপালনের ফলে খাবার ও দুধ পাওয়া যেত। তাহলে পশুপালনের ফলাফল কি হয়েছিল? খাবার আর দুধ। ফলে সেগুলো রাখার জন্য দরকার হয় পাত্র। তার মানে কি, দেখ একটার সঙ্গে আরেকটা লিংক করা আছে। মানুষ কি করলো, পশুপালন করা শুরু করলো। পশুপালন করার সুবিধা কি ছিল? দুধ আর খাবার, মাংস যাতে পায় তারা। এবার দেখছে যে দুধ রাখার পাত্র নেই, তারা কি করলো, আস্তে আস্তে মাটির পাত্র তৈরি করা শুরু করলো। এইভাবে একটার সঙ্গে আরেকটা লিংক করে তৈরি হয়েছে। হয়তো ঝুড়ির মতন কিছুতে মাটি ঢেলে হাত দিয়ে লেপে মাটির পাত্র গুলি বানানো হতো। কুমোরের চাকার ব্যবহার তখনও শুরু হয়নি। দেখ, কুমোরের চাকা কিন্তু তখনও ব্যবহার শুরু হয়নি, কিন্তু পাত্র ব্যবহার করতো কিভাবে, জাস্ট মাটিটাকে একটা ঝুড়ি শেপ করে তার মধ্যে দুধটা রাখতো। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যে নব্যপ্রস্তর যুগ, সেই সময় কিন্তু মানুষ মাটি পুড়িয়ে পাত্র তৈরি করতো। ঠিক আছে, সেই নাম হয়েছে কি, নব্যপ্রস্তর যুগ। এখানে সব নতুন কিছু করে শুরু হয়েছে। তাহলে বলছে, দেখ, উপমহাদেশের নতুন পাথরের যুগ। আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেক দিক থেকেই নতুন ছিল। পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল। পাথরের হাতিয়ার বানানোর কৌশল, এটা আন্ডারলাইন করো। পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল। নানান রকমের পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয়। পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এই সময় ব্যবহার করা হয়। তার মানে যত দিন গেছে তত পাথরের আকার কি হয়েছে, ছোট। যেমন তোরা আন্দাজ করতে পারবি, যত দিন যাচ্ছে, দেখ ফোনের কিন্তু আপডেট হচ্ছে। এক সময় ছিল 2G 1G, এখন হচ্ছে 4G, এখন মার্কেটে চলে এসেছে কি আবার 5G। তার মানে ফোনও আপডেট হয়েছে। তাহলে এখানে তো মানুষ যেটা পাথরের তাকে সৃষ্টি করেছে। কি বলছে, পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এই সময় ব্যবহার করা হয়। এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ওটা আন্ডারলাইন কর। এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে। আদিম মানুষ সর্বপ্রথম কৃষিকাজ কোন পর্বে শেখে? আদিম মানুষ কৃষিকাজ কোন পর্বে শেখে? কোশ্চেন মার্ক। আদিম মানুষ কৃষিকাজ কোন পর্বে শেখে? তাহলে আদিম মানুষ
কৃষিকাজ নতুন পাথরের যুগে, এটা নতুন পাথরের যুগ মানে এর আরেকটা নাম আছে, কি নাম বলতো? নব্যবস্থার যুগ। অপশনে যদি নব্যবস্থার যুগ থাকে ওটা ঠিক মারবে কিন্তু। আদিম মানুষ কৃষি নতুন পাথরের যুগে শেখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু পশুপালন মাঝের প্রস্তর যুগ, মধ্যবস্থার যুগে শেষের দিকে, একদম প্রথম দিকে নয়, একদম শেষের দিক থেকে শেখে। আচ্ছা, বই থেকে আন্ডারলাইন করা হয়েছে এই লাইনটা, কৃষিকাজ। তারপরে কি বলছে, ফলে তারা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে। এবারে কি হচ্ছে, মানুষ কিন্তু আগে খাবার সংগ্রহ করতো, এখন কি করছে, খাবার উৎপাদন করছে, তৈরি করছে। এটা আন্ডারলাইন করো, খাবার উৎপাদন করে। নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল যেত, মেয়েরা বাচ্চাদের, কি বলছে ভালো করে শুনবি, মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করতো, ফলমূল জোগাড় করতো। তার মানে পশু শিকার করতে যাচ্ছে কারা? পশু শিকার করতে যাচ্ছে ছেলেরা, বাড়িতে মেয়েরা কি করছে, ফলমূল জোগাড় করছে। এইবারে দেখ, এইভাবে এক সময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ। তখন শুধু খাবার খোঁজ নয়, খাবার তৈরি করতে পারলো তারা। মানুষ শিখলো কৃষিকাজ। তাহলে কৃষিকাজ কিভাবে শিখলো? কৃষিকাজ তাহলে কিভাবে আসলো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, ছেলেরা যেত পশু শিকার করতে, মেয়েরা থাকতো ঘরে, ঠিক আছে। এবার ধর ওরা কি করতো, ফল সংগ্রহ করতো মেয়েরা। এবার ফলের যে বীজগুলো ছিল সেগুলো ধর ঘরের পাশে, ওদের যে ছোট ছোট বসতি ছিল তার পাশে ফেলে দিল। এইবারে পরবর্তীকালে দেখবো ওই বীজ থেকে যে এক একটা বড় বড় গাছ হচ্ছে। তো তাদের মাথায় প্রথম এসেছিল কৃষিকাজ। তাহলে তোকে প্রশ্ন করতে পারে যে কৃষিকাজ সর্বপ্রথম কাদের মাথায় আসে? তাহলে মেয়েদের মাথায়, নারীদের মাথায়, ঠিক আছে। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতো শুরু করে মানুষ। তাহলে দেখ, এবারে যখন কৃষিকাজ শুরু হয়ে যাচ্ছে, আমি ধর এখানে থাকি, আমার বাড়ি ছিল এখানটায়, ঠিক আছে। আমি কোনোভাবে গিয়ে কৃষিকাজ করলাম এইখানটায়, ধর দেখে নিলাম এটা 50 কিলোমিটার দূরে, ঠিক আছে। 50 কিলোমিটার দূরে একটা মানুষ এখান থেকে গিয়ে এখানে কৃষিকাজ করে আবার কি বাড়িতে আসবে? আসবে না। এবার তোদের মাথায় প্রশ্ন হচ্ছে যে মানুষ কেন তার বাড়ির চারপাশে কেন কৃষিকাজ করে না, কেন দূরে দূরে করতো? কারণ কৃষির জন্য কি লাগে, জল লাগে। সেই জলের উৎস হয়তো বাড়ির ধারে ছিল না, বুঝতে পারছিস। এইবারে ওরা যখন এখানে পুরোপুরি ভাবে চলে গেল, তখন এখানে কি আকাশের নিচে থাকবে? তখন ওরা কি করলো, আস্তে আস্তে ঘর তৈরি করে নিল। এইভাবে আস্তে আস্তে মানুষের বসতি বিস্তার হতে শুরু করলো, ঠিক আছে। তাহলে স্থায়ী বসতি কোন পর্যায়ে আসে মানুষের? নব্যবস্থার যুগে স্থায়ী বসতি। তারপরে বলছে চাষের সঙ্গে যুক্ত হয় বাস ও থাকা। চাষবাস কথাটা আজও ব্যবহার হয়, তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায়। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয়ে যায়। মানে কি, মানুষ আগে ডানা মেলে ঘুরতো, যখন কৃষিকাজ শুরু হয়ে গেল দেখছে আমি যদি কৃষির ক্ষেত থেকে চলে যাই তাহলে অন্য কেউ এসে আমার কৃষি খেয়ে নেবে। তাহলে আমাকে কি করতে হবে, ডানা কেটে দিল, নিজেদের ডানা কেটে নিল, যে আমাকে ওখানে স্থায়ী ভাবে থাকতে হবে। এইবারে কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে। শিকারের মতন তা অনিশ্চিত নয়। শিকারের মতন যে আজকে আমি বেরিয়েছি শিকার করতে, পশু পেলাম না পেলাম কোনো শিকার ঠিক ছিল না, কিন্তু কৃষিকাজ হওয়ার মাত্র কি হলো, মানুষের খাবারের যে যোগান সেটা কিন্তু স্থায়ী হয়ে গেল, ঠিক আছে। যে আমরা খাদ্যশস্য আজকে আমি যখন তখন খেতে পারবো। ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি অস্থায়ী বসতির দিকে যেতে থাকে। চাষ করার ফলে পশুপালন ও সহজ হয়ে গেল। অডেল, খড়, বিচালি, গবাদি পশুর সংখ্যা বেড়ে গেল। দেখলি আস্তে আস্তে কিভাবে লিঙ্ক করছে। এই গল্প কিন্তু ধর এই জায়গায় তোকে ছেড়ে দেওয়া হলো, প্রাচীন প্রস্তর যুগে একটা ছেড়ে দেওয়া হলো, তুই কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছিস না। দেখা গেলো এখানে একটা রকম এভিডেন্স পেয়েছি, এখানে একটা এভিডেন্স পেয়েছিস, এটার সঙ্গে লিঙ্ক করেছে কিভাবে, দেখ কৃষিকাজটা কিভাবে আসলো, কিভাবে লিঙ্ক করেছে। এগুলো সব প্রত্নতাত্ত্বিকদের বা ঐতিহাসিকদের ধারণা, কল্পনা অনুযায়ী লিঙ্ক করা হয়েছে, ঠিক আছে। শিকার ও পশুপালন কোথায় পড়ছি জানিস তো? শিকার ও পশুপালন পরে যা পাওয়া যেত তা গোষ্ঠীর সবাই ভাগ করে নিত। তাই সেই সমাজে ভেদাভেদ বিশেষ ছিল না। ভেদাভেদ ছিল না কেন? কারণ যাই আসে সব ভাগাভাগি করে নিচ্ছে।
গোষ্ঠী মানে দল। এক একটা গোষ্ঠীতে কতজন করে থাকতো? 30-40 জন করে থাকতো, বেশি থাকতো না, আবার 30-40 জন। ওরা জানে, আমি জানি না। তুলনায় কৃষি সমাজ অনেক বেশি জটিল। সেই সমাজে জমি ও ফসলের সমান ভাগাভাগি ছিল না। পাশাপাশি কৃষিতে বাড়তি ফসল ফলানো যেত, তাই সবাইকে নিজেদের পেট ভরানোর জন্য নিজেদের চাষ করতে হতো না। ফলে কৃষির বদলে অনেকেই কারিগর বা অন্যান্য কাজ করতে থাকে। তার মানে কি, দেখ, কৃষির পাশাপাশি আবার অন্যরা কাজ বাজ শুরু করে। কেন কাজ শুরু করে? এইখানে সেই উত্তর। তাই সবাইকে নিজের পেট ভরানোর জন্য নিজেদের চাষ করতে হতো না। মানে কি, সবাই যে খাবে, নিজের পেট ভরাবে, তার জন্য সবাইকে কিন্তু চাষ করতে হতো না। তারপরে মানুষের মধ্যে একটা হিংসা আসতে শুরু করে, আমি খাচ্ছি, ও কেন খাটবে না। তার জন্য মানুষ কি করলো, অন্যদিকে শিফট হতে থাকলো, যে আমি কৃষিকাজের পাশাপাশি অন্য হাতের কাজ করবো। ঠিক আছে। পাথর ও কাঠ দিয়ে সেগুলো বানাতো কারিগরেরা। ফলে ক্রমশ আদিম মানুষের সমাজ থেকে জটিল ও উন্নত সমাজ ব্যবস্থা দেখা দেয়। এবারে ভেবে দেখো, মানুষের চেয়ে অনেক প্রাণীর শক্তি অনেক বেশি, অথচ সেই শক্তিশালী প্রাণীর অনেকেই এক সময় হারিয়ে গেছে। তার মানে কি, মানুষের থেকে বড় বড় জন্তু ছিল সেই সময়, তারা কেন এক্সিস্ট করেনি? মানুষ কেন আগেই গেল? কারণ মানুষের বুদ্ধির জন্য। ঠিক আছে, ব্রেনের জন্য। তোমরা তো ডাইনোসরের কথা জেনেছো, কিন্তু মানুষ আজও টিকে আছে। অন্য প্রাণীদের থেকেও মানুষ উন্নতিও করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই টিকে থাকা ও উন্নতি করা সম্ভব হলো কিভাবে? তার জন্য অনেকটা দায়ী মানুষের সংস্কৃতি। সংস্কৃতি মানে কি? মানুষ যে পোশাক করতো, খাবার দাবার, এগুলোকে সব একসঙ্গে কি বলছে? সংস্কৃতি। সংস্কৃতি বলতে এমনিতে নাচ গান পোশাক শিল্প সাহিত্যকে বোঝায়। এখানে বলছে আমরা যে সংস্কৃতিটা স্কুলে পড়ি সেটা কি? নাচ গান অনুষ্ঠান, আচার অনুষ্ঠান। কিন্তু সাংস্কৃতিক কথাটার আরেকটা দিক রয়েছে, খাওয়া ঘুম, এসব মানুষের শরীরের দরকার হয়। তার বাইরে নানান কাজকর্ম করে মানুষ, সেই সব কাজকর্ম কিন্তু মানুষের সংস্কৃতির অংশ। মানে মানুষ যে সমস্ত কাজবাজ করছে, যে পোশাক পরছে, সেগুলো কিন্তু একটা সংস্কৃতির অংশ। সেই সব কাজকর্ম কিন্তু মানুষের সংস্কৃতির অংশ। যেভাবে বললে আদিম মানুষেরও সংস্কৃতি ছিল। তাহলে প্রথম যে কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এর নিচে আন্ডারলাইন কর, যে মানুষের সংস্কৃতি ছিল না, এরকম দিয়ে তোকে দিতে পারে মিথ্যা বা সত্য, কি দিবি? প্রশ্ন বলেছি, আদিম মানুষের কোনো সংস্কৃতি ছিল না, মিথ্যা কথা। আদিম মানুষের সংস্কৃতি কিন্তু ছিল। পেজ নাম্বার 25, ওটা আন্ডারলাইন কর। পাথরের ভোঁতা হাতিয়ার বানানো সেই সংস্কৃতির মধ্যেই পড়ে। তার মানে যে পাথরের হাতিয়ার বানিয়েছিল সেটাও কিন্তু সেই সংস্কৃতির মধ্যেই পড়ছে। সংস্কৃতির জন্যই যে কোনো পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পারে। শীত, বর্ষা ও গরম সব অবস্থায় টিকে থাকতে শিখেছে মানুষ। প্রকৃতি ও পরিবেশকে নিজেদের মতন করে ব্যবহার করতে পারে মানুষ। সেই ব্যবহার করার পদ্ধতিগুলো মানুষের সংস্কৃতির ভেতরেই পড়ে। বলা যেতে পারে সব সময় সমাজেরই কোনো না কোনো সংস্কৃতি ছিল। মানে যে সময় যে বসতি গড়ে উঠেছে তাদের নিজস্ব কি ছিল? কালচার ছিল। আমরা যদি সংস্কৃতি দেখি, সংস্কৃতি এর ইংরেজি অর্থ কি বলতো? ইংরেজিতে কি বলে? কালচার। কালচার, কালচার। প্রতিটা সভ্যতার একটা নির্দিষ্ট করে কালচার ছিল। সভ্যতা মানে কি? মেহেরগড় সভ্যতা। পরে যে চ্যাপ্টারটা আছে সেখানে সভ্যতার বিষয় লেখা আছে। ওখানে কি প্রথম যে সভ্যতা গড়ে উঠেছিল তার নাম কি ছিল? বৃষ্টি। প্রথম যে সভ্যতা গড়ে উঠেছিল মেহেরগড়, তারপরে কি এসেছিল? হরপ্পা, তারপরে সিন্ধু সভ্যতা, তারপরে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। সিন্ধু সভ্যতাটাই হচ্ছে তোর হরপ্পা সভ্যতা। ঠিক আছে না? দুটো বইতে আলাদা আলাদা কথা আছে। আচ্ছা, যেমন ধরো এক সময় পৃথিবীতে খুব ঠান্ডা ছিল, অনেক পশু পাখির মতো মানুষেরও সেই ঠান্ডায় কষ্ট হতো। এক সময় ঠান্ডা থেকে বাঁচতে মানুষ গাছের ছাল গায়ে জড়াতে শুরু করে, কখনো মরা পশুর চামড়াও পরতো। এই যে ঠান্ডা থেকে বাঁচতে ছাল চামড়া দিয়ে গা ঢাকার উপায় বের করলো মানুষ, সেটাই হচ্ছে কি? সংস্কৃতি। ঠিক আছে। তবে সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। সংস্কৃতি আর সভ্যতা কিন্তু আলাদা। সংস্কৃতি লাইনটা ভালো করে বল। সংস্কৃতি আর সভ্যতা দুটো টার্ম বলেছে, একটা হচ্ছে সংস্কৃতি আর একটা হচ্ছে কি? সভ্যতা। দুটোর মধ্যে কি পার্থক্য? সংস্কৃতি আর সভ্যতা। সংস্কৃতি মানুষের দোষ গুণ অবস্থা।
এই যে সংস্কৃতি, ভালো করে বোঝ, এই যে সংস্কৃতি, সংস্কৃতি বলতে কি বোঝায়? মানুষের খাদ্যাভ্যাস, ঠিক আছে, খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস। তারপর বোঝায় মানুষের পোশাক, ঠিক আছে, মানুষের কাজবাজ, কাজবাজ। আর এই সভ্যতা বলতে কি বোঝায়? মানুষের গোষ্ঠী, মানুষের গোষ্ঠী দিয়ে গড়ে ওঠা, গড়ে ওঠা সমাজ। বুঝতে পারলি? তাহলে সংস্কৃতি হচ্ছে সভ্যতার অংশ, সংস্কৃতি হচ্ছে সভ্যতার অংশ। এই সংস্কৃতির উপরে বেস করে আমরা সভ্যতাকে চিনতে পারি, এই সংস্কৃতির উপরে বেস করে আমরা সভ্যতাকে চিনতে পারি। আগের দিনের সংস্কৃতি কি ছিল? মানুষরা, ছেলেরা কি পড়তো? এক সময় যখন ইংরেজরা এখানে শাসন করেছে সেই সময় প্যান্ট শার্ট কিন্তু পরতো না, বাঙালি পরতো ধুতি পাঞ্জাবি। ওটাই হচ্ছে সংস্কৃতি। ওটার সময় যে সভ্যতা ছিল সেটা কি সভ্যতা ছিল? ভালো সভ্যতা ছিল। আর এখনকার দিনে কি সভ্যতা হচ্ছে? নগ্ন সভ্যতা, যত ছেঁড়া জামা কাপড় পরা যায়। বুঝতে পারলি? তাই বলছে কি সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা, দুটো কিন্তু আলাদা জিনিস। ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা গেল, তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানান বৈশিষ্ট্য ফুটে উঠলো মানুষের জীবন যাত্রায়। আদিম মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে যেতে থাকলো, আদিম মানুষের ইতিহাসের সভ্যতার ইতিহাসের দিকে যেতে থাকলো, আদিম মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে যেতে থাকলো। মানে আদিম মানুষ হচ্ছে প্রথম যে চ্যাপ্টার দুটো হয়েছে সেটা কি? আদিম মানুষের ইতিহাস। এরপরে যেটা হয়েছে কি, আদিম মানুষ যে সভ্যতা গড়ে তুলেছিল সেটার ইতিহাস হবে। বুঝতে পারলি? হ্যাঁ, এই যে দুয়ের জায়গায় যে কোশ্চেনটা, ঠিক আছে, দুয়ের জায়গায় কোশ্চেন এরকম এ আর ক আর খ এরকম টেবিল কিন্তু পরীক্ষায় থাকবে। বারংবার বলছি যে জায়গাগুলোর নাম ওখানে দেওয়া আছে, ঠিক আছে, সেই জায়গাগুলো কোথায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে।